ঢাকার হোসেনি দালানে বোমা বিস্ফোরণ, নিহত 1, আহত শতাধিক। ভয়কে উপেক্ষা করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল। নিরাপত্তাগত কোনো দুর্বলতা ছিল না, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। গোয়েন্দা তৎপরতা বলেন, আমাদের পুলিশি তৎপরতা বলেন, আমাদের যত কিছু আছে আমরা সর্বশক্তি দিয়ে আমরা এটাকে বের করব। এই ঘটনাটা কে কিভাবে ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, সবই আমরা খুলে বলব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি সঞ্জনা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হোসেনি দালানের হামলায় ব্যবহার হয়েছে ঘরে তৈরি শক্তিশালী বোমা, বলছে র্যাব। আইজিপি জানালেন, মিল রয়েছে পুলিশ হত্যার ঘটনার পর উদ্ধার হওয়া বোমার সঙ্গে। তাজিয়া মিছিলের আগে হামলার ঘটনায় রাষ্ট্রবিজ্ঞানীদের উদ্বেগ। বললেন, এই ধরনের হামলা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র। চীনের ড্যাম দিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় বাংলাদেশের ব্রহ্মপুত্র নদে পানি প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা। দেশটির কাছে বিস্তারিত তথ্য চাওয়ার দাবি বিশেষজ্ঞদের। দেশে বসবাসরত অভিবাসীদের অনেকেই নিজ দেশে টাকা পাঠাচ্ছেন হুন্ডির মাধ্যমে। তদারকির অভাবে রাজস্ব হারাচ্ছে সরকার। এবং নিউ ইয়র্কের সরকারি স্কুলগুলোতে দ্বৈত ভাষা শিক্ষা কার্যক্রমে বাংলা চালুর দাবি প্রভাবশালী 2 কংগ্রেসম্যানের। সিটি স্কুল চ্যান্সেলরের কাছে চিঠি। গতরাতের বোমা হামলার পরও হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীতে বের হয়েছে পবিত্র আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। অত্যাচারী ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হোসেনের যুদ্ধের স্মৃতিস্মরণে র্যালিতে স্থান পায় সুসজ্জিত ঘোড়া, লাল সবুজ আর কালো কাপড়ের নিশান। রাজধানীর হোসেনি দালান থেকে শুরু হয় আজিমপুর নীলক্ষেত হয়ে তাজিয়া মিছিল ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। গতরাতের বোমা হামলার স্মৃতি মুছে যথারীতি পুরান ঢাকার হোসেনি দালানের ইমামবাড়া থেকেই বের হয় আশুরার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে হলেও মিছিলে অংশ নেন হাজারো মানুষ। হায় হোসেন মাতমে তৈরি হয় শোকাবহ আমেজ। রাসূলুল্লাহ সাল্লাম যে ওনাকে স্মরণ করে, যে কারবালার ইতিহাস ঘটনা এই স্মরণ করে আমরা এই শোভাযাত্রাটা আমরা পালন করে থাকি প্রত্যেক বছরই। শোক মিছিলের উদ্দেশ্য হলো ইমাম হোসেনের বাণীকে পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া। অত্যাচারী ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের স্মৃতি স্মরণে র্যালিতে স্থান পায় সুসজ্জিত ঘোড়া, লাল সবুজ আর কালো কাপড়ের নিশানা। ইমাম হোসেনের আদর্শ হচ্ছে বা শিক্ষা হচ্ছে মানবতার মুক্তি এবং অসত্য এবং অন্যায়ের কাছে কখনো মাথা নত না করা। ওনাদের সাথে ভালোবাসা এবং ওনাদের সাথে শোক দেব, যে শোক ওনার শোক পালন হচ্ছে, এটা শোক পালন করার জন্য আমরা এই মিছিলটা বের করছি। মিথ্যার আশ্রয় না নিয়ে এবং জুলুমদের আশ্রয় না নিয়ে আমরা জুলুমদের বিপক্ষে আমরা কথা বলতে পারি। এইটাই জন্য কারবালার দিনে এটাই হয়েছিল। হোসেনি দালান থেকে বের হয়ে ঐতিহ্যবাহী এই মিছিলটি নিউ মার্কেট হয়ে শেষ হয় ধানমন্ডি 2-এ। পুরান ঢাকা ছাড়াও একই রকম শোক মিছিল বের হয় রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে। সময় সংবাদ, ঢাকা। আগে আপনাদের জানিয়েছি যে মিছিলটি ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে মিছিলটি সিটি কলেজ সংলগ্ন ধানমন্ডি এলাকায় রয়েছে। সেখানে আছেন আমাদের রিপোর্টার মুজাহিদ শুভ। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শুভ। আসাদ, পুরান ঢাকায় সকাল 11:30টার দিকে যে তাজিয়া মিছিলটি অর্থাৎ শোক মিছিলটি শুরু হয়েছিল, সেটা কিন্তু আধা ঘন্টা আগে কিন্তু নিউ মার্কেট হয়ে এবং বিভিন্ন রাজধানীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে কিন্তু রাইফেল স্কোয়ারের সামনে যে লেক পার্কটি আছে সেই লেক পার্কের এখানে কিন্তু এসে তারা সমবেত হয়েছেন এবং এই জায়গাটাকে কিন্তু তারা বলে থাকেন কারবালার মাঠ বলে থাকেন। এখন
যারা অবস্থান করছেন এই ইবনে সিনার পাশের যে রাস্তাটি, এখান থেকে শুরু করে প্রায় অনেক দূর একটা রাস্তা, একের পর এক কিন্তু মিছিল আসছে। আধা ঘন্টা আগেও প্রথম মিছিলটি আসলেও এখনো কিন্তু কিছুক্ষণ পর থেমে থেমে কিন্তু একটা বিপুল সংখ্যক মানুষের সমন্বয়ে কিন্তু এক একটি করে তাজিয়া মিছিল আসছে। এই তাজিয়া মিছিলটি আপনি জানেন বকশীবাজার রোড, নিউ মার্কেট এবং ধানমন্ডি 2 সড়ক পার হয়ে রাইফেল স্কোয়ারের সামনের লেকে এসে তারা শেষে সমবেত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসাইন হিজরি 61 সনের 10ই মুহররম কারবালার ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন এবং এই শোক ও স্মৃতিকে স্মরণ করে সারা বিশ্বে মুসলমানরা আশুরা পালন করেন। এবং আমার সামনে যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এটি প্রতীকী হিসেবে তারা এটি নিয়ে এসেছেন, কারণ এই ঘোড়াটাকে তারা দুলদুল ঘোড়া বলে থাকেন, কারণ কারবালার ময়দানে ইমাম হাসান হোসেন যুদ্ধ করার সময় কিন্তু ঘোড়া ব্যবহার করেছিলেন এবং সেই প্রতীকী অর্থে কিন্তু তারা এই ঘোড়াটি নিয়ে এসেছিলেন। মোট 2টি ঘোড়া নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাধিকে তারা নিয়ে এসেছেন প্রত্যেকটি গাড়িতে করে এবং তারা এখানে নিয়ে আসার পরে তারা এখন সমবেত হয়েছেন যে তারা জোহরের নামাজ আদায় করার পাশাপাশি এখানে কিন্তু তার হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মার মাগফিরাত কামনা করে কিন্তু 2 রেকাত নফল নামাজও তারা এখানে পড়বেন। আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি যে এই রাস্তাটি কিন্তু লেকের পাড় পর্যন্ত অনেক দূর পর্যন্ত। এখানে প্রথম দিকে যে মিছিলগুলো এসেছিল তারা কিন্তু প্রথমে এদিকে অবস্থান করেছেন এবং ধীরে ধীরে পেছনের দিকে মিছিল আসছে এবং বাংলাদেশের শিয়া সম্প্রদায় প্রতি বছরের মতো এবারও ধর্মীয় মর্যাদায় দিনটি পালন করছেন। এবং আরও একটি জিনিস আমরা দেখেছি যে এখানে যারা তরুণ এবং যুবকরা আছেন তারা কিন্তু বুক চাপড়ে জিঞ্জির দিয়ে শরীরে আঘাত করে তারা বিভিন্ন মাতম করেছেন। এবং আরও একটি কথা জানিয়ে রাখি যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা যে আগে যে ঘোষণা দিয়েছিলেন প্রায় 2500-র অধিক নিরাপত্তা বাহিনী কিন্তু এই যে পুরো যে ব্যবস্থাটি চলছে আর কি শিয়া সম্প্রদায়ের, সেই নিরাপত্তা দিয়ে যাচ্ছেন এবং নিরাপত্তা অব্যাহত আছে। তো এই ছিল আসাদ ধানমন্ডি থেকে সবশেষ খবর। সহকর্মী মুজাহিদ শুভ জানাচ্ছিলেন তাজিয়া মিছিলের খবরাখবর ধানমন্ডি থেকে। এর আগে গতরাতে রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শক্তিশালী 3টি বোমার বিস্ফোরণে একজন নিহত ও আহত হয়েছেন শিশুসহ শতাধিক। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাংবাদিকদের জানান পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি এই হামলার উদ্দেশ্য। অন্যদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন শিয়া সম্প্রদায়। আফজাল হোসেনের রিপোর্ট। এভাবেই পরপর শক্তিশালী 3টি বোমা বিস্ফোরণে প্রকম্পিত হয় পুরান ঢাকার হোসনি দালানের আঙ্গিনা। মুহূর্তের মধ্যেই ভণ্ডুল হয়ে যায় তাজিয়া মিছিলের সব প্রস্তুতি। দিক বিদিক ছোটাছুটি করতে থাকে নারী শিশু সহ সব বয়সী মানুষ। আত্মচিৎকারে ভারী হয়ে যায় পুরো এলাকা। এ সময় বোমার আঘাতে আহত হন শতাধিক মানুষ। হাসপাতালে নেয়ার পর মারা যান এক কিশোর। এ খবরের মুহূর্তেই শোকের উৎসব পরিণত হয় স্বজন হারানো বিষাদের কান্নায়। পিছনে 2টা পটকা ফুটলো, তো ঘুরে দেখলাম যে 2-4 জন পড়ে আমরা দৌড়াই, এখানে যখন আসি তখন আরেকটা ফুটলো। মিছিল যখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক সেই সময় হঠাৎ করে ঠিক আছে এদিকে ভিতর থেকে কয়েকটা বোম এসে পড়লো। আমার 10 বছরের বাচ্চা পৌঁছালি মেডিকেল, সে সুস্থ আছে কিন্তু আমার ভাই আহত, কিন্তু মেজর ছেলের পাচ্ছি না, মোবাইলও বন্ধ। বোমা বিস্ফোরণের পরপরই পুরো এলাকা নেওয়া হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আটক করা হয় একজনকে। এ সময় ডিএমপি কমিশনার জানান এটি পরিকল্পিত নাশকতা। আর র্যাব বলছে দেশকে অস্থিতিশীল করতে যারা চান তারা এই হামলা চালিয়েছেন। এটা কোনো জঙ্গি কার্যক্রমের ঘটনা নয়, এখনো পর্যন্ত প্রাথমিক দৃষ্টি আমাদের কাছে মনে হচ্ছে। বরঞ্চ আপনারা দেখেছেন এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্রমূলক একটা সাবোটেজ বলে মনে হচ্ছে। বিস্ফোরণের ঘটনা যেটা ঘটেছে সেটা আসলে হাতে তৈরি বোমা, যেগুলি আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করি। সেখানে একটা প্রেসার রিলিজ ছিল এবং 2টা অবিস্ফোরিত বোমা ছিল। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি। এদিকে বোমা হামলার কারণে রাতে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা না গেলেও তাৎক্ষণিকভাবে হোসেনি দালানের অভ্যন্তরে শোক মিছিল করেন ধর্মপ্রাণ মুসলমানরা। নিন্দা জানান হামলার। বিগত 1400 বছর আগে তো এরকম একটা হামলা কারবালায় হয়েছে। এক পক্ষ ছিল হোসেনের,
এক পক্ষ ছিল ইয়াজিদের। এই ঘৃণা কাজ যারা করেছে আমরা সবাই যাদের অন্তরে অন্তর রয়েছে, মন রয়েছে, তারা সবাই তাদের প্রতি ঘৃণা জানাবে। একই সাথে শনিবার নির্ধারিত সময়ে পূর্ব ঘোষিত ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে বলে জানায় হোসনি দালান কর্তৃপক্ষ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। মধ্যরাতে হঠাৎ করে এত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় কর্তব্যরত চিকিৎসকদের। যদিও পরবর্তীতে চিকিৎসক, নার্স আর স্বেচ্ছাসেবকদের ঐকান্তিক চেষ্টায় চাপ সামাল দিয়ে চিকিৎসা দেয়া হয় আহতদের। বিস্ফোরণের পরপরই আহত শতাধিক নারী পুরুষকে আনা হয় ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালে। মধ্যরাতে এত রোগীর চাপ সামাল দিতে কর্তব্যরত চিকিৎসকদের সাথে যোগ দিতে রাতেই ঢাকা মেডিকেলে ছুটে আসেন অন্যান্য চিকিৎসকরা। আমি অফ ডিউটিতে ছিলাম ইমার্জেন্সিতে, আমাদের ম্যাডাম ফোন করে ডিরেক্টর স্যার ইনফর্ম এই ব্যাপারটাতে আমাদের 3 থেকে 4টা এক্সট্রা ইমার্জেন্সি টিম ভিতরে কাজ করছে। গুরুতর আহত অনেকের জন্যই রক্ত প্রয়োজন হলে প্রাথমিকভাবে সন্ধানী থেকে রক্ত সরবরাহ করা হয়। পরবর্তীতে গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখে অনেকেই ঢাকা মেডিকেলে ছুটে যান রক্ত দিতে। সময় টিভিতে দেখেছি তাই আমি এবার প্রথম দেবো এটাই। আমাকে ডক্টর বলছেন ব্লাড অ্যাপ্রক্সিমেটলি 25 থেকে 30 ইউনিটের মতো লাগতে পারে। কিছু কলেজ থেকেও আসছে এবং আমাদের শিয়া মাযহাবে যারা আছে মোহাম্মদপুর থেকে চলে আসছেন এবং এখানে হোসনি দালানে যারা আছেন তারাও তো রক্তদান করার জন্য এখানে প্রস্তুতি নিয়ে নিচ্ছি আমরা। তবে অধিকাংশ আহতদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানান হাসপাতালের উপপরিচালক। একজন স্পট ডেড ছিলেন, মানে ব্রড ডেড অবস্থায় এখানে নিয়ে আসা হচ্ছে, আর বাকিদেরকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। ট্রিটমেন্টের কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের হাসপাতাল থেকে পর্যাপ্ত পরিমাণে ওষুধ, স্যালাইন সাপ্লাই আছে। যারা এখানে চিকিৎসাধীন আছে তাদের অবস্থা ভালোই আছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতরা হাসপাতাল ছেড়ে গেলেও 9 জন এখনো ভর্তি রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিসিইউতে রাখা হয়েছে। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তাগত কোনো দুর্বলতা ছিল না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হোসেনি দালানে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে গিয়ে এই কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনার সঙ্গে সংঘবদ্ধ জঙ্গি গোষ্ঠীর তৎপরতা খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী। দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আমাদের একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার জন্য, আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার জন্য। আমি মনে করি তারই একটা বহিঃপ্রকাশ এটা হয়েছে। তা আমরা আমাদের যত ধরনের মানে আমাদের গোয়েন্দা তৎপরতা বলেন, আমাদের পুলিশি তৎপরতা বলেন, আমাদের যত কিছু আছে আমরা সর্বশক্তি দিয়ে আমরা এটাকে বের করব। ভিডিও ফুটেজ বলেন, যাই কিছু আছেন আমরা বের করে আমরা খুব শীঘ্রই এই ঘটনাটা কে কিভাবে ঘটিয়েছে, কেন ঘটিয়েছে সবই আমরা খুলে। শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের আগে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। পাশাপাশি শিয়া সুন্নিদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এই হামলা কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন তারা। সেলিয়া সুলতানার রিপোর্ট। এই ভূখণ্ডের 400 বছরের সংস্কৃতিতে প্রতিটি মহরমে শিয়া সুন্নি নির্বিশেষে সকল ইসলাম ধর্মাবলম্বীরা মহরম পালনের অংশ হিসেবে তাজিয়া মিছিলে একই সাথে অংশ নিয়ে আসছেন। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বপূর্ণ এই ধর্মীয় আচারে তাজিয়া মিছিলে যারা নিশান পতাকা বহন করেন তাদের ভেস্তা বলা হয়, যারা সবাই সুন্নি মতাবলম্বী। বিশ্বের বিভিন্ন দেশে শিয়া সুন্নি মতাদর্শের মধ্যে বিরোধ দেখা গেলেও তা কখনো বাংলাদেশে ঘটেনি। কিন্তু মুসলিম ধর্মের শিয়া মতাবলম্বীদের তাজিয়া মিছিলে হামলা এবং সেখানে সুন্নি মতাবলম্বী কিশোর নিহতের ঘটনা রাষ্ট্রের জন্য উদ্বেগের বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। তাজিয়া মিছিল বা মুহররমের যে অনুষ্ঠান, এটা শুধু শিয়া সম্প্রদায় পালন করে বাংলাদেশে তা না, আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির এটাও একটা অংশ। এই অনুষ্ঠানগুলো শিয়া সুন্নি নির্বিশেষেই পালন করা হয়। এই যে বাংলাদেশে ঘটনাটা ঘটলো, এটা আমরা চলতে দিতে পারি না। কারণ আমাদের দেশের যে সম্প্রীতি, সৌহার্দ্য, যে বন্ধন, এটা তো একটা দিক, আরেকটা হচ্ছে এটা চরম অমানবিক। এখানে রাষ্ট্রযন্ত্রকেও সোচ্চার হতে হবে, এখানে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেকটা মানুষকেও এই ব্যাপারে সজাগ এবং সোচ্চার হয়ে উঠতে হবে। এদিকে রাজনীতি এবং রাষ্ট্রযন্ত্র থেকে অসাম্প্রদায়িকতার বীজ উপড়ে ফেলা না গেলে এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা না করা গেলে এমন ঘটনা আরও ঘটতে থাকবে বলে মনে করেন ইতিহাসবিদ মুনতাসির মামুন। একই সঙ্গে জামাত ইসলামকেও তোয়াজ করতে হবে, বিএনপিকে গণতন্ত্রের স্বার্থে রাখতে হবে এবং মাদ্রাসা শিক্ষায় মওদুদিবাদ প্রচার করতে হবে। এই সমস্ত করে আমরা একটা জগা খিচুড়ি
সংস্কৃতি সৃষ্টি করছি। এর থেকে বেরিয়ে আসতে না পারলে এই ঘটনা বাড়বে। সমন্বয়ের যে ধর্মীয় একটা সংস্কৃতি ছিল বাংলাদেশে, সেটা আর থাকবে না। এছাড়া শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায় নয়, মতভেদের কারণে নাশকতা এবং হামলার ঘটনার বিচার এবং জড়িতদের শাস্তির উদাহরণ না থাকাকেও দায়ী করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং স্বাধীনতা বিরোধী চক্র এই কাজ করেছে। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বোমা বিস্ফোরণে আহতদের দেখতে গিয়ে একথা বলেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। এদিকে এ ধরনের কর্মসূচিতে নিরাপত্তা নিশ্চিত করতে না পারাটা গোয়েন্দা ব্যর্থতা বলে মন্তব্য করেছেন অপরাধ বিজ্ঞানীরা। তবে পুলিশ প্রধান বলছেন এটি গোয়েন্দা ব্যর্থতা নয়। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ঘড়ির কাঁটায় তখন রাত 1:45। পরপর কয়েকটি বিস্ফোরণে কেঁপে ওঠে হোসেনি দালান এলাকা। আহত আর উদ্ভ্রান্ত মানুষের ছোটাছুটিতে ভীতিকর হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। বোমা বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান পুলিশ মহাপরিদর্শক। বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করার কথা জানিয়ে তিনি বলেন এটি ছিল পূর্ব পরিকল্পিত নাশকতা। যারা এই দেশের স্থিতিশীলতা চায় না, এদেশের উন্নয়ন চায় না, এদেশের স্বাধীনতা চায় নাই, এই গ্রুপেই একটা চক্র তারা এই ঘটনা ঘটিয়েছে। আমাদের বিশ্বাস হওয়ার কারণ 2 দিন আগে আমাদের একজন এএসআইকে গাবতলীতে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকারীর সহযোগীকে আমরা গ্রেপ্তার করেছিলাম এবং সেই হত্যাকারীর আত্মস্বীকৃত যে তথ্য দিয়েছে আমাদের, সেই তথ্য অনুযায়ী আমরা কামরাগঞ্জ চর থেকে গ্রেপ্তার করলাম, বোমা উদ্ধার করলাম, মানে ককটেল উদ্ধার করলাম। সেই ককটেলের সাথে গতকাল যে ককটেল তা হুবহু মিল আছে। তবে অপরাধ বিজ্ঞানীরা বলছেন যে কোনো উৎসব পার্বণের আগে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে। তারপরেও এসব নাশকতা ঠেকাতে না পারাটা গোয়েন্দা ব্যর্থতারই ইঙ্গিত দেয়। পরপর কয়েকটা ঘটনা ঠেকাতে কিংবা সেটা প্রতিরোধ করতে না পারে কিংবা যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করে চিহ্নিত করে বিচারে সোপর্দ করতে না পারে, সেটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতাকে ইঙ্গিত করে। না, ঠেকানো যাচ্ছে না, মানে বড় ধরনের দুর্ঘটনা ঠেকাতে পেরেছে। তাদের যে বড় ধরনের প্রস্তুতির কথা আমরা শুনেছিলাম সেটা তো করতে পারেনি। তবে দুজনেই বলছেন দেশকে অস্থিতিশীল করতে কোনো গোষ্ঠী একের পর এক এসব নাশকতা ঘটাচ্ছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যত দ্রুত সম্ভব তাদের আইনের আওতায় আনতে হবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে পুলিশ মহাপরিদর্শকের দেয়া বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী বলেছেন, তদন্ত শেষ না করে একটি ঘটনার সঙ্গে অন্য ঘটনা গুলিয়ে ফেলা ঠিক হবে না। হোসেনি দালানের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয় মন্তব্য করে তিনি আরো বলেন, কোনো সন্ত্রাসী গ্রুপ এটি ঘটিয়ে থাকতে পারে। এই সব দুর্ঘটনাকে একসঙ্গে মানে গ্রুপ করা আমার মনে এখনো উচিত হবে না। এগুলি নানান কারণে হচ্ছে, নানান ব্যাপার হচ্ছে, তদন্ত চলছে। যখন পর্যন্ত তদন্ত শেষ না হয় আগে থেকে বলা উচিত হবে না। বাংলাদেশে কোনো দিন শিয়া সুন্নি বলে কোনো জিনিস নিয়ে বিতর্ক হয়নি। এটা কোনো সেক্টেরিয়ান কনফ্লিক্ট না, এটা হয়েছে সন্ত্রাসরা আমাদেরকে একটা আশঙ্কায় ফেলার চেষ্টা করছে। বোমা হামলার ঘটনায় বিএনপি জামায়াতের মদদ ও যোগসূত্র থাকতে পারে বলে আশঙ্কা করছে আওয়ামী লীগ। সকালে ধানমন্ডিতে যৌথ সভা শেষে সাংবাদিকদের কাছে এই আশঙ্কা প্রকাশ করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই অশুভ তৎপরতায় শঙ্কিত নয়। যারা সরকারকে অস্থিতিশীল করতে চায়, যারা সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ঈর্ষাবোধ করে, যারা সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, তারা এই ধরনের হত্যাকাণ্ডে মদত দিতে পারে, তাদের যোগসূত্র থাকতে পারে, সেটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে। এবং সেই শক্তি কারা, এটা দেশবাসী জানে, আপনারা জানেন, সেটা জামাত বিএনপি। এই ধরনের ঘটনা দমন করার জন্য কঠোর আইনি প্রয়োগই হবে। বিএনপি জামায়াত চক্র দেশকে অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে হোসেনি দালানে হামলার ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় দোষীদের দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হোসেনি দালানে বোমা বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় খাদ্যমন্ত্রী আরো বলেন, আহতদের সরকারের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সজাগ ছিল এবং এই দুর্গাপূজা, আশুরা সম্পূর্ণ অনুষ্ঠানগুলো যাতে সুষ্ঠুভাবে হয়, কোনো রকম নাশকতা যাতে না হয়, এ ব্যাপারে কিন্তু তারা অত্যন্ত সজাগ ছিল। যারা নাশকতা করেছে
যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, আজকে যুদ্ধাপরাধীদের বিচারকে বানচাল করতে চায় এবং সম্পূর্ণ প্ল্যান ওয়েতে আজকে দেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা করছে। একজন এএসআইকে হত্যা করা হয়েছে, ডিটেক্ট কিন্তু করা হয়েছে। অভিযুক্ত কারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে কিন্তু ধরতে পেরেছে খুব দ্রুত, এবং এই ঘটনা আমি বিশ্বাস করি যে খুব দ্রুত উদ্ঘাটিত হবে। হোসেনি দালান এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। সকালে জাতীয় প্রেস ক্লাব ও পল্টনের দলীয় কার্যালয়ে দুটি সভায় এই কথা জানান দলের নেতারা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সঙ্গে এই ঘটনার জন্য যারা দায়ী সে ব্যাপারে নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে দুষ্কৃতিকারীদের যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আমরা দাবি জানাচ্ছি। একটা বোম ফাটানো হলো, একজন লোক নিহত হলো, শতাধিক লোক এখনো কাঁপছে, এটা মেনে নেওয়া যায় না। আমরা সর্বতভাবে এটা কন্ডেম করি, নিন্দাবাদ জানাই, ক্ষোভ প্রকাশ করি, এটা কখনো হতে দেওয়া যাবে না। রাজধানীতে পুলিশের এএসআই হত্যাকাণ্ডের ঘটনায় বগুড়া থেকে 25 জন সন্দেহভাজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত রাতে আটককৃতদের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়। আটককৃতদের বেশিরভাগই জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। গতকাল বগুড়ার আদমদিঘি থেকে 4 জনকে আটক করা হয়। পরে পুরান বগুড়ার একটি ছাত্রাবাস থেকে আরও 21 জনকে আটক করা হয়। গত বৃহস্পতিবার দায়িত্ব পালনের সময় রাজধানীর গাবতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইব্রাহিম মোল্লা নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। দুপুরের সময় আরো থাকছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশে পবিত্র আশুরার অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় 22 জন নিহত। সুন্নি জঙ্গি গোষ্ঠী লস্করে জানভির দায় স্বীকার। আবারও পবিত্র আশুরার খবর। আজ 10ই মহররম, পবিত্র আশুরা। মুসলিম উম্মার জন্য একই সঙ্গে তাৎপর্যময় এবং শোকাবহ এই দিন। ষড়যন্ত্র আর অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়ার শপথে মুসলিম উম্মাহ পালন করে দিবসটি। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে পালিত হচ্ছে এই দিনটি। শোকের এই মাতম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে। হিজরি 61 সালে কারবালা যুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হোসেন এবং তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করে দামেস্কের অধিপতি কুখ্যাত ইয়াজিদ। শহীদ হন তার অনুসারীরা। ন্যায়, সত্য এবং ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় তার এই আত্মত্যাগ মুসলিম উম্মাহ স্মরণ করে গভীর শ্রদ্ধার সঙ্গে। ইতিহাস যতদিন থাকবে, দুনিয়া যতদিন চলমান থাকবে, ততদিন ইমাম হোসাইন সত্য ন্যায়ের মূর্ত প্রতীক হিসেবে সবার কাছে সমাদৃত এবং সম্মানিত হবে। ইসলামের ইতিহাসে মহরম মাসের 10 তারিখের আরো তাৎপর্য আছে। ইতিহাস মতে এই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকাণ্ডে নিক্ষেপ করলে আল্লাহ আগুনের তাপকে ফুলের মতো নরম করে দেন। এই দিনে হযরত মুসা আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত হয়ে নীল নদ পার হন, আর তার পেছনে থাকা ফেরাউন তার দলবল নিয়ে ডুবে মরে নীল নদের পানিতে। সময়ের যখন শুরু তখন থেকেই এই আশুরার অবস্থান। এই যে জীবন, এই যে জগৎ সৃষ্টি, এই জীবন জগতের সৃষ্টির সূচনাই হয়েছে আশুরা দিবসে। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টিও হয়েছে আশুরার দিবসে। শোকের ইতিহাস জড়িয়ে থাকলেও প্রতিটি মুসলমানের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যের। বিশেষ করে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় এই দিনটি মুসলিম সমাজে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করেন ইসলামী চিন্তাবিদেরা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। আশুরা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে হয়েছে তাজিয়া মিছিল। এছাড়া বিকেল 3টার পর আরো বেশ কয়েকটি স্থানে মিছিল শুরুর কথা রয়েছে। চট্টগ্রামে তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয় চেকপোস্ট। এছাড়া বিজিবি টহলও জোরদার করা হয়েছে। বিকেলে নগরীর পাহাড়তলী, ওয়্যারলেস এবং ঝাউতলা এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের মুসলমানদের একযোগে তাজিয়া মিছিল বের করার কথা রয়েছে।
আশুরা উপলক্ষে রাজশাহীর শহীদ কামারুজ্জামান চত্বর থেকে একটি শোক মিছিল বের করা হয়। এ সময় হাই হাসান হাই হোসেন বলে শোক প্রকাশ করেন শিয়া সম্প্রদায়ের অনুসারীরা। পরে 0 পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এদিকে যশোরের ঈদগাহ ময়দান থেকে তাজিয়া মিছিল শুরুর আগে থেকেই শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। পরে কড়া নিরাপত্তায় মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে মুরুলি মোড় ইমামবাড়ায় গিয়ে শেষ হয়। ইয়ারলাং নদীতে ড্যাম তৈরি করে চীনে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘটনায় বাংলাদেশের ব্রহ্মপুত্র নদে পানি প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ প্রকল্পে চীন যদি বিদ্যুৎ উৎপাদন না করে শুধু পানিও সরিয়ে নেয়, সেক্ষেত্রে আগামী শীত মৌসুমে বাংলাদেশে পানি প্রবাহ 70% কমে যাবে। এই অবস্থায় দেশটির কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়ার দাবি বিশেষজ্ঞদের। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, চীনের প্রকল্পটি খতিয়ে দেখছে সরকার। এহসান জুয়েলের রিপোর্ট। ইয়ারলাং নদীর এই অংশে ড্যামের মাধ্যমে চীন নির্মাণ করছে বিশ্বের সবচেয়ে বড় জাংমু জলবিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্রের 6টি ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ গত 13 অক্টোবর থেকে যুক্ত করা হয়েছে দেশটির জাতীয় গ্রিডের সাথে। ইয়ারলাং নদী ভারত হয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্র নদে এসে মিশেছে, তাই প্রকল্প থেকে পানি সরিয়ে নেওয়ার আশঙ্কা ভারতের। সরকারি পর্যায়ে তারা উদ্বেগের কথাও জানিয়েছে, যদিও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এখন পর্যন্ত উদ্বেগের কিছু নেই। চীনে কিন্তু বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়ে গেছে। এটার প্রভাব পড়বে, কিন্তু পড়ে যাওয়ারই তো কথা অলরেডি। কিন্তু এবছরের নদী প্রবাহ ব্রহ্মপুত্রের এবং তার সাথে মূল নদীর আশেপাশে যেসব শাখা নদী আছে, আমাদের কাছে পানি সম্পদ মন্ত্রণালয় বা কেউ এই ধরনের কোনো কমপ্লেন কিন্তু রেজ করেনি। রিপোর্ট যেহেতু এসছে, আমরা এটা খতিয়ে দেখব। তবে পানি সম্পদ বিশেষজ্ঞরা বলছেন, চীনের প্রকৃত উদ্দেশ্য জানতে হবে, কারণ তারা পানি প্রত্যাহার করলে বড় বিপর্যয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্রহ্মপুত্র থেকে শুকনো মৌসুমে বাংলাদেশের প্রায় 70% পানি এটার থেকে। এটা যদি কোনোভাবে কমে যায়, তাহলে মেঘনার মোহনাতে লবণাক্ততা তীব্রভাবে বাড়বে। ড্যাম তৈরি হলে ড্যামের পানিটা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, এটাই হচ্ছে মুখ্য জিনিস। চীন এখন পর্যন্ত বলছে প্রত্যাহার করবে না, বাট সঠিক তথ্যটা জানা দরকার। বিষয়টি সুরাহার জন্য প্রয়োজনে বাংলাদেশ, ভারত, চীন এবং ভুটানকে নিয়ে যৌথ নদী কমিশন গঠন করা যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। নদীর পুরো পানি সরিয়ে নিয়ে গেছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বসবাসকারী বৈধ অবৈধ অভিবাসীদের অনেকেই নিজ দেশে অর্থ পাঠাতে বেছে নেন অবৈধ মাধ্যম হুন্ডিকে। বাংলাদেশ সরকারের বিধি অনুযায়ী কর দিতে অনীহার কারণেই এই প্রবণতা বাড়ছে বলে মনে করেন বিশিষ্টজনরা। বিদেশিদের স্বদেশে টাকা পাঠানোর বিষয়টি নিয়মিত তদারকির আওতায় আনা গেলে এ ধরনের প্রবণতা কমবে বলে মত বিশেষজ্ঞদের। আর এক্ষেত্রে সরকারি কোষাগারে যোগ হবে রাজস্ব। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। দেশের বিভিন্ন গার্মেন্টস, শিক্ষা, স্বাস্থ্য, টেলিযোগাযোগ ও নির্মাণ খাত সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন বহু বিদেশি নাগরিক। এসব বিদেশি যে অর্থ উপার্জন করেন, যথাযথ তদারকি না থাকায় তার একটা বড় অংশই থেকে যায় করের আওতার বাইরে। তবে তাদের স্বদেশে টাকা পাঠানো অব্যাহতই থাকে। হুন্ডির মাধ্যমে কত টাকা বিদেশে পাঠানো হয় তার নির্ভরযোগ্য তথ্য না থাকলেও গোয়েন্দা পুলিশের হিসেবে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে প্রতি বছর পাচার হয় প্রায় 20,000 কোটি টাকা। সরকার উদ্যোগী হলে এমন অবৈধভাবে টাকা পাঠানোর প্রবণতা কমতে পারে বলে মত বিশিষ্টজনের। প্রথমত ইল্লিগালি কাজ করতেছে, সুতরাং সে লিগাল পথে পাঠাতে পারবে না, তখন সে হুন্ডিতে পাঠায়। সুতরাং ইল্লিগালি কাজ করার এই জানালাগুলি বন্ধ করতে হবে। সত্যিকারের ভাবে স্যালারি কত পাচ্ছে ওইটা যদি কাগজপত্রে যদি থাকে, তাহলে কিন্তু তার হুন্ডির মাধ্যমে পাঠানোর প্রয়োজনও পড়ে না। বিনিয়োগ বোর্ডের তথ্য মতে দেশে বৈধভাবে কাজ করছেন প্রায় 22,000 বিদেশি নাগরিক। হুন্ডির মাধ্যমে পাঠানো টাকা কমাতে সংশোধনী আনা হয়েছে নীতিমালায়। আগে ছিল 50% পর্যন্ত এটা নিয়ে যেতে পারে, এটা রিল্যাক্স করে 75% পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে। হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর পরিমাণ কমাতে চেষ্টা করছে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক। এটা নিয়ে কাজ হচ্ছে, জাতীয়ভাবে কাজ হচ্ছে, তা আমরা এগুলো প্রতিরোধ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। হুন্ডি পৃথিবীতে কোনো দেশই একেবারে নিঃশেষ হয়ে যায় না, এখন হয়তো আছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সেটাও আমরা যতটা কমানো যায় সেই প্রক্রিয়ায় আমরা কাজ করছি। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
নিউ ইয়র্কের সরকারি স্কুলগুলোতে দ্বৈত ভাষা শিক্ষা কার্যক্রমে বাংলা চালু করার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রভাবশালী দুজন কংগ্রেসম্যান। নিউ ইয়র্ক সিটি স্কুল চ্যান্সেলরের কাছে এ ব্যাপারে লিখিত চিঠিতে তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের সংবিধানে 1965 সালের ভোটিং রাইটস অ্যাক্টের 203 ধারায় স্কুলগুলোতে দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা অন্তর্ভুক্তির দাবি রাখে। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্ক অভিবাসীদের বসবাসের পছন্দের তালিকার শীর্ষে। 3,51,000 দক্ষিণ এশীয় বসবাস করে নিউ ইয়র্কে, যাদের 7 ভাগেরও বেশি বসবাস করে কুইন্সে। বহুমাত্রিক অভিবাসীদের সংখ্যাধিক্যে এই মেগা শহরের কুইন্স কাউন্টিকে বলা হয় ওয়ার্ডস বরো, যার বাংলা অর্থ হতে পারে বিশ্ব আবাস। কুইন্সে অভিবাসনে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। 2010 সালের আদমশুমারি অনুযায়ী আগের 5 বছরে বাংলাভাষী বসবাসকারী সংখ্যা 84,500, আর উর্দু ভাষী 41,000, হিন্দি ভাষী 32,000 এবং পাঞ্জাবি 26,500। ইংলিশের সাথে কন্টিনিউ ওরা যাতে বাংলাটা খুব ভালোভাবে বলতে পারে। I like to speak Bengali. এই অবস্থায় নিউ ইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসউম্যান গ্রেস মেং এবং কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি চিঠির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা সহ দক্ষিণ এশীয়দের ভাষা উর্দু, হিন্দি এবং পাঞ্জাবির অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব জানার জন্য যুক্তরাষ্ট্রের পাঠ্যসূচিতেও বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত। বাংলাকে রাষ্ট্রভাষা করার ঐতিহাসিক প্রেক্ষাপট সবারই জানা উচিত। এ বিষয়ে কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আমার ভাষাটি এখানে একটি স্কুলে একেবারে সরকারিভাবে যদি অনুমোদন পেয়ে যায়, তাহলে এটি তো একটা বিশাল অর্জন। বর্তমানে নিউ ইয়র্ক সিটি স্কুলে স্প্যানিশ, চাইনিজ, ফ্রেঞ্চ, হাইতিয়ান সিরিয়লে, রুশ, কোরিয়ান, আরবি, পোলিশ এবং হিব্রু ভাষা সহ 15টি ভাষার দ্বৈত ভাষা শিক্ষা কার্যক্রম রয়েছে। এই বছর আরো 25টি ভাষাকে সংযুক্তির উদ্যোগ নিয়েছে নিউ ইয়র্ক সিটি স্কুল কর্তৃপক্ষ। সময় সংবাদ, নিউ ইয়র্ক। দর্শক, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অভিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের নিউ ইয়র্কের সময় স্টুডিওতে কথা বলেছেন কংগ্রেসম্যান গ্রেস ম্যাং। সাক্ষাৎকারটি বিস্তারিত থাকছে প্রবাসের সময়। মাতৃত্ব নারীর সত্তাকে পূর্ণতা দেয়। এজন্য সন্তান গর্ভে এলে নারীর জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। জাপান উন্নয়ন সংস্থা জাইকার কাইজান প্রকল্প এমন ধারণা নিয়ে কাজ করেছে নরসিংদীর সদর উপজেলায়। আর এক্ষেত্রে গর্ভবতী মা আর শিশুর যত্নে প্রসবকালীন সময়ে মা কোথায় থাকবেন সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব দিয়েছে সবচাইতে বেশি। নরসিংদী থেকে ঘুরে এসে আশিকুর রহমান পিয়ালকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন 2014 সালে জাপান উন্নয়ন সংস্থা জাইকার সুপরিবর্তন সম্ভব স্লোগানে কাইজান ধারণা থেকে দুর্ভোগ কমাতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। এখানে কাজ করা হয় গ্রামের গর্ভবতী মা আর তার সন্তানের সুস্বাস্থ্য রক্ষা নিয়ে। একজন গর্ভবতী মা যদি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে তাহলে তিনি কোথায় গিয়ে বাচ্চা প্রসব করবেন এবং সেই মা ঝুঁকিপূর্ণ অবস্থায় কিনা তা কিভাবে বোঝা যাবে সে বিষয়ে দেওয়া হয় শিক্ষা। নিয়মিত চেক আপ করা, প্রতি মাসে চেক আপ করাইছে। আমার বাচ্চা কিভাবে সুস্থ থাকবে বা আমিও কিভাবে সুস্থ থাকবো, অনেক কিছু মনে করেন আমার আপারা অনেক শিখাইছে। কাইজেন ধারণার মাধ্যমে সঠিক সময়ে গর্ভবতী মায়েদেরকে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেট গ্রহণের বিষয়ে স্বাস্থ্য শিক্ষাদান সম্ভব হয়েছে বলে মনে করেন প্রকল্পের উদ্যোক্তারা। কাইজেন করার পূর্বে সঠিক সময়ে সঠিক কাজগুলি আমরা করতে পারতাম না। চেক আপগুলি শিওর করে আর কি, যে একটা গর্ভবতী মার কমপক্ষে 4টা চেক আপ, যে এটা এরা বুঝে। এখন কাইজানের ধারণা ছিল নিরাপদ প্রসবের জন্য যে স্বাস্থ্য শিক্ষা গর্ভবতী মায়েদেরকে দেওয়া হয় সেই শিক্ষা যদি মায়েদের অভিভাবকদের দেওয়া যায় তাহলে সেটা বেশি ফলপ্রসূ হবে। নিরাপদ ডেলিভারির জন্য, সুস্থ বাচ্চা এবং সুস্থ মা পাওয়ার জন্য প্রতিটা গর্ভবতী মাকে এই স্বাস্থ্য শিক্ষাটা দিতে হবে এবং এইটা ফলপ্রসূ করার জন্য গর্ভবতী মায়ের অভিভাবককে একই সাথে স্বাস্থ্য শিক্ষাটা দিতে হবে। একজন সম্পূর্ণ সুস্থ মাই একজন সুস্থ শিশুর জন্ম দিতে পারে। তাই প্রকল্পের কর্মকর্তারা বলছেন নিরাপদ মাতৃত্বের জন্য প্রয়োজন গর্ভবতী মায়ের বিশ্রাম, যত্ন আর সঠিক স্বাস্থ্যসেবা। শাফিন জাহিদ, সময় সংবাদ, নরসিংদী। অজ্ঞতা আর অসচেতনতার কারণে বয়ঃসন্ধিকালে মাদারীপুরের বেশিরভাগ কিশোর কিশোরীরা
এখনো পরিমিত খাদ্য ও পুষ্টি থেকে বঞ্চিত। তাদের অনেকেই জানেন না পুষ্টিকর খাবার কি। আর অভিভাবকরা বলছেন সারাদিনের ব্যস্ততায় বয়ঃসন্ধি সম্পর্কে ধারণা দিতে পারছেন না তারা। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বয়ঃসন্ধিকালে কি খেতে হবে আর কি করতে হবে সে সম্পর্কে কিছুই জানে না মাদারীপুরের গ্রামাঞ্চলের বেশিরভাগ কিশোর কিশোরীরা। এমনকি এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানেও দেয়া হয় না কোনো শিক্ষা। আমাদের যেই বয়স বাড়ে এই বয়সের সাথে সাথে যে ধারণাটা এটা আমরা পাইতেছি না। কোনো পুষ্টিকর খাবার আমরা পাচ্ছি না এবং স্বাস্থ্যসম্মত কোনো বিবরণ আমরা পাচ্ছি না। এদিকে বয়ঃসন্ধিকালে সন্তানকে সঠিকভাবে দিক নির্দেশনা দিতে না পারার কথা জানিয়েছেন অভিভাবকরা। বয়ঃসন্ধির ব্যাপারে কিছু জানি না, নিজেরা বাচ্চাদেরও ধারণা দিতে পারি না। আমরা বাড়তি খাওয়ান খাওয়াইতে পারি না, পুষ্টিকর খাবার খাওয়াইতে পারি না, আমাদের ছেলে মেয়ের ঠিক মতো যত্ন করি না। চিকিৎসকরা বলছেন বয়ঃসন্ধিকালীন শারীরিক এবং মানসিক পরিবর্তন আসায় এই সময়ে কিশোর কিশোরীরা সঠিক দিক নির্দেশনা না পেলে বিপদগামী হতে পারে। এই বিষয়টাকে শুধুমাত্র বাবা মা না, স্বাস্থ্যকর্মীদেরও উচিত হবে ছেলে এবং মেয়েকে উভয়ই তার শারীরিক এবং মানসিক বিকাশের জন্য বিভিন্ন ধরনের পরামর্শের মাধ্যমে সমাধান করা। এই বিষয়ে অভিভাবক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি গণমাধ্যমকেও এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। সময় সংবাদ, মাদারীপুর। পাকিস্তানের সিন্ধু প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 22 জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন বহু মানুষ। শুক্রবার প্রদেশের জাকুবাবাদ এলাকায় আশুরা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চালানো হয় এ হামলা। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেছে সুন্নি জঙ্গি গোষ্ঠী লস্করি জঙ্গি। আশুরার আগে দেশটির মুসলিম শিয়া সম্প্রদায়ের উপর আরও হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেয় তারা। এর পরপরই রাজধানী সহ স্পর্শকাতর এলাকাগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়। পুরান ঢাকার তাজিয়া মিছিলের প্রস্তুতিতে বোমা বিস্ফোরণের ঘটনা উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, রয়টার্সের পাশাপাশি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ও পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি এই ঘটনাকে বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করে। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই ঘটনাকে বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক বলে উল্লেখ করে। এছাড়া পাকিস্তানি গণমাধ্যমে পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিলে সহিংসতা ছড়িয়ে পড়ার খবর প্রকাশ করে। শুক্রবার মধ্যরাতে হোসেনি দালানে ওই মিছিলের প্রস্তুতির সময় 3টি বোমা বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাকিস্তান ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। ওহাব রিয়াজ ও ইয়াসির শাহ বোলিং দাপটে টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 242 রানে অল আউট ইংল্যান্ড। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে আগের দিনের 182 রান আর 7 উইকেট নিয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। কিন্তু ওহাব রিয়াজের শিকার হয়ে ব্যক্তিগত 88 রান করে দলীয় 206 রানে সাজ করে ফেরেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান রুট। এরপর স্টোকস ও বাটলার মাঠে নেমেও খুব একটা সুবিধা করতে পারেনি রিয়াজের গতির সামনে। এরপর ইয়াসির শাহর শিকার হয়ে একে একে সাজ করে ফেরেন রশিদ, মার্কুড ও বিয়ারস্টোর 46 রান ছাড়া এদিন আর কেউ দলের হয়ে তেমন স্কোর করতে পারেননি। ফলে 242 রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। পাকিস্তানের হয়ে ওহাব রিয়াজ ও ইয়াসির শাহ নেন 4টি করে উইকেট। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। হোসেনি দালানে বোমা বিস্ফোরণে নিহত 1, আহত শতাধিক। ভয়কে উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল। নিরাপত্তাগত দুর্বলতা ছিল না, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। হোসেনি দালালের হামলায় ব্যবহার হয়েছে ঘরে তৈরি শক্তিশালী বোমা, বলছে র্যাব। আইজিপি জানালেন মিল রয়েছে পুলিশ হত্যার ঘটনার পর উদ্ধার হওয়া বোমার সঙ্গে। তাজিয়া মিছিলের আগে হামলার ঘটনায় রাষ্ট্রবিজ্ঞানীদের উদ্বেগ। বললেন এ ধরনের হামলা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র। চীনে বাঁধ দিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় বাংলাদেশের ব্রহ্মপুত্র নদে পানি প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা। দেশটির কাছে বিস্তারিত তথ্য চাওয়ার দাবি বিশেষজ্ঞদের।
এবং নিউ ইয়র্কের সরকারি স্কুলগুলোতে দ্বৈত ভাষা শিক্ষা কার্যক্রমে বাংলা চালুর দাবি প্রভাবশালী দুই কংগ্রেসম্যানের। সিটি স্কুল চ্যান্সেলরের কাছে চিঠি। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।